নবনীতার গান গল্প চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত জানাই। আজ আমি শোনাব নিহার রঞ্জন গুপ্তর লেখা একটি গল্প, নাম বাঘনখ, যেখানে ডিটেকটিভ কিরিটি রায় শতপ্রণোদিত হয়ে একটি অপরাধের তদন্ত করে এবং শেষমেশ অপরাধী শনাক্ত হয়। আসুন আসুন, আপনার পুণ্য পদধূলি স্পর্শে আমার এ ক্ষুদ্র আলয় ধন্য হল। খাঁ সাহেব, আমিও আপনার সহযোগিতা ও বন্ধুত্ব লাভ করে নিজেকে গৌরবান্বিত বোধ করছি। শিবাজি এগিয়ে এলেন আলিঙ্গনেচ্ছু দুই বাহু প্রসারিত করে আফজল খাঁর দিকে। আফজল খাঁও এগিয়ে এলেন। একটা দীর্ণ চিৎকার সহসা সমগ্র প্রেক্ষাগৃহখানিকে অনুরণিত করে তুলল। শিবাজির তীক্ষ্ণ বিষাক্ত বাঘনখের অব্যর্থ আঘাতে আফজল খাঁর বিষ জর্জরিত অবশ দেহটা এলিয়ে পড়ল। বিশ্বাসঘাতক! উহ! হা 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 হা! শিবাজির কণ্ঠ চিরে অট্টহাসি জেগে ওঠে। ভুলুণ্ঠিত অব্যক্ত যন্ত্রণাকাতর আফজল খান মুখের দিকে চেয়ে শিবাজি বললেন, বিশ্বাসঘাতক আমি না তুমি খাঁ সাহেব? জাল বিছিয়েছিলে শিবাজিকে বন্দি করবে বলে। বন্ধুত্বের মুখোশ এঁটে শয়তানির ছুরিকা সানাচ্ছিলে অতর্কিতে আমাকে আক্রমণের জন্য। ভেবেছিলে শিবাজির চোখে অনায়াসেই ধুলি নিক্ষেপ করতে পারবে না? যবনিকা নেমে এলো। প্রেক্ষাগৃহ ঝমঝম করে ওঠে ঘন ঘন দর্শকজনের করতালিতে, আর সেই শব্দে এক হতভাগ্যের শেষ মরণ কাতর অব্যক্ত আর্তধ্বনি ডুবে গেল। কেউ জানলও না, কেউ বুঝলও না। গ্রিন রুমে মহিতোষ নিজের মেকআপ ঠিক করছিল আয়নার সামনে। স্মারক সুশীল ছুটে এসে বললে, মহি, সর্বনাশ হয়েছে রে, তোর ভাই। বাকি কথাটা সে আর উচ্চারণ করতে পারলে না। কি? মহি চমকে সুশীলের দিকে ফিরে দাঁড়ালো। খগেন যেন কেমন করছে, স্টেজ থেকে ফিরে এসে কেমন যেন এলিয়ে পড়েছে, সমস্ত মুখ নীল হয়ে গিয়েছে। শিগগিরই আয় ভাই একবার। সে কি? কই, চল তো দেখি। মহিতোষ তাড়াতাড়ি ছুটে গেল খগেনের কাছে। আফজল খাঁর বেশভূষায় তখনও খগেন সজ্জিত। উজ্জ্বল আলোয় স্পষ্ট বোঝা যায় খগেনের সমগ্র মুখখানা একেবারে নীল হয়ে গিয়েছে। কপালে বিন্দু বিন্দু ঘাম, অর্ধনিমিলিত দুটি চক্ষু। স্তম্ভিত বিস্ময়ে মহিতোষ খগেনের মুখের দিকে তাকিয়ে ব্যগ্র ব্যাকুল কণ্ঠে প্রশ্ন করে, কি হয়েছে রে খগেন? কোনো মতে টেনে টেনে ক্লান্ত ক্লিষ্ট স্বরে খগেন বলে, বড্ড কষ্ট হচ্ছে মহিদা, নিঃশ্বাস নিতে পারছি না, এমন যেন। শেষ হয় না কথাটা। খগেনের সহসা কথা বন্ধ হয়ে গেল ও সঙ্গে সঙ্গে মাথাটাও তার একপাশে কাত হয়ে পড়ল। পূজাবকাশে অ্যামেচার ক্লাবের শখের থিয়েটারে গৈরিক পতাকা অভিনয় হচ্ছিল। হঠাৎই বিভ্রাট। তক্ষুনি একজন ডাক্তারের সন্ধানে ছোটা হলো। পাড়ার সুবোধ ডাক্তার দর্শকদের মধ্যেই ছিলেন। সংবাদ পেয়ে তিনি ছুটে এলেন। ক্লাবের তিনিও একজন উৎসাহী সভ্য, কিন্তু খগেনকে বাঁচানো গেল না। ঘণ্টাখানেকের মধ্যেই তার মৃত্যু হলো। আনন্দের আসরে নেমে এলো মৃত্যু বেদনার কালো ছায়া। সুবোধ ডাক্তার মৃতদেহ পরীক্ষা করে বললেন, তীব্র কোনো বিষক্রিয়ায় খগেনের মৃত্যু হয়েছে। থানায় এখনই সংবাদ দেওয়া উচিত, কারণ স্বাভাবিক মৃত্যু এটা নয়। থানায় সংবাদ না দিলে পরে হয়তো গোলমাল হতে পারে। একটু পরে গ্রিন রুমে মহিতোষ ও সুবোধ ডাক্তার পাশাপাশি দুটো চেয়ারে বসে কথা বলছিল। দলের পাণ্ডা মহিতোষকে সুবোধ ডাক্তার কয়েকটি প্রশ্ন করছিলেন।
তোমার সেই বাঘ নোকটা কোথায় মহি? আশ্চর্য সুভদ্রা, এই টেবিলের ওপরেই তো সেটা ছিল, কিন্তু খুঁজে পাচ্ছি না। খগেনকে যখন দেখতে যাই তখনও সেটা এখানেই ছিল। সত্যি, তন্ন তন্ন করে খুঁজেও বাঘ নোকটার সন্ধান পাওয়া গেল না। ডাক্তার সুবোধ বসুর মুখে একটা দুশ্চিন্তার ছায়া। ব্যাপারটা যেমনি চিন্তার তেমনি ঘোরালো। নির্মেঘ নীলাকাশ হতে সহসা যেন বজ্র খসে পড়েছে। পরিপূর্ণ আনন্দের সঙ্গীতকে যেন সহসা স্তব্ধ করে দিয়েছে দানবের হিংস্র নখরাঘাত। হুগলি জেলার ছোটখাটো পল্লী গ্রাম একটি। মহিতোষ, যতীন, খগেন ও সুশীল সবাই কলেজের ছাত্র ও একই গ্রামেই বাড়ি। পুজোর ছুটিতে প্রতিবারই তারা গ্রামে এসে হৈ হৈ করে থিয়েটার করে। পুজোর ছুটিটা আমোদ আহ্লাদ করে কাটায়, তারপর কলকাতায় যে যার জায়গায় ফিরে যায়। এবারে তারা গ্রামে এসে গৈরিক পতাকা অভিনয়ের আয়োজন করে এবং বিজয়ার পরের দিন নাটক যখন অভিনীত হচ্ছে ঠিক সেই সময় ঘটল এই আকস্মিক বিভ্রাট। অ্যামেচার থিয়েটার ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক গ্রামের জমিদার যামিনী চৌধুরী, বয়সে তরুণ, অত্যন্ত আমোদে ও মিশুকে। বাপ পিতামহের অর্থের প্রাচুর্য থাকা সত্ত্বেও নৈতিক দিক দিয়ে যামিনীবাবু অত্যন্ত বলিষ্ঠ প্রকৃতির লোক। এমএ পাশ করেছেন এবং লেখাপড়ার চর্চা এখনও রাখেন। তিনি রামকৃষ্ণ সংঘের শিষ্য। বিবাহ করেননি, তবে ছোট ভাইটির বিবাহ দিয়েছেন, তার একটি ছেলেও আছে। গৈরিক পতাকা অভিনয় করতে গিয়ে যে বিয়োগান্ত ব্যাপারটি ঘটে গেল তার সমস্ত ঝক্কি আজ যেন যামিনীবাবুর উপরেই এসে পড়েছে। শেষ পর্যন্ত থানায় সংবাদ দেওয়ায় ঘটনাস্থলে দারোগাবাবু আসেন এবং তিনি অস্বাভাবিক মৃত্যু বলে মৃতদেহের ময়না তদন্ত করান। ময়না তদন্তের ফলে জানা গেল দেহে কুড়ারি বা কুঁচফুল বিষ প্রয়োগের ফলে মৃত্যু হয়েছে। ময়না তদন্তের ফলাফলটা যেন সত্যিই সকলকে একেবারে স্তম্ভিত করে দিয়েছে। জমিদার যামিনী চৌধুরীকে সেদিন গোপনে থানায় ডেকে দারোগা ইউসুফ বলেছেন, গৈরিক পতাকা অভিনয় হতে হতে যখন টিনের পাতের তৈরি খেলার বাগনক দিয়ে মহিতোষবাবু খগেনবাবুকে আঘাত করেন, তারপরই খগেনবাবুর মৃত্যু হয়। সকলের জবানবন্দি হতে নিঃসংশয়ে সেটাই প্রমাণ হয়েছে এবং দ্যাট মাস্ট বি দ্য কজ অফ ডেথ। হতভম্ব যামিনী চৌধুরী যেন কিছুক্ষণ কথা বলতে পারেন না। পরে বিস্মিত কণ্ঠে বলেন, এ আপনি কি বলছেন ইউসুফ সাহেব? আপনি কি বলতে চান মহিতোষ খগেনকে সেই খেলার বাগনকের সঙ্গে বিষ মাখিয়ে ইচ্ছে করেই হত্যা করেছে? কিছুই আমি বলতে চাই না চৌধুরী মশাই, তবে এও বোধহয় আপনি শুনে থাকবেন, অভিনয়ের সময় টিনের পাতে তৈরি যে বাগনকটা মহিবাবু ব্যবহার করেছিলেন সেটা আর খুঁজে পাওয়া যায়নি এবং থিয়েটার ঘর ও আশপাশ সব তন্ন তন্ন করে খুঁজেও প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করেও সেটার কোনো পাত্তাই মেলেনি। কিন্তু হ্যাঁ, শুধু তাই নয়, মৃত খগেনবাবুর বুকের ওপরে কয়েকটা তীক্ষ্ণ কোনো বস্তুর সাহায্যে আঁচড় কাটলে যেমন দাগ থাকে তেমনি দাগও ছিল। কিন্তু আপনি জানেন না বোধহয় দারোগা সাহেব, খগেন আর মহি জ্যাঠতুতো খুড়তুতো ভাই, একই জয়েন্ট ফ্যামিলিতে ওরা মানুষ। ওদের পরিবারের মতো একান্নবর্তী পরিবার বড় একটা আজকালকার দিনে দেখা যায় না। তাছাড়া খগেন ও মহির পরস্পরের মধ্যে স্নেহ ও ভালোবাসারও অন্ত ছিল না। নো নো, ইট ইজ সিম্পলি অ্যাবসার্ড, একেবারে অসম্ভব। আপনিও বোধহয় জানেন চৌধুরী মশাই, আঘাত এক এক সময় এমন জায়গা থেকে আসে যেখানে কোনো আঘাতের সম্ভাবনা মাত্রও ছিল না কোনো দিন। সেই রাত্রেই যামিনী চৌধুরী মহিতোষকে ডেকে পাঠালেন এবং আনুপর্বিক সব কথা মহিকে বললেন। যদিও আমি এসব তিলমাত্র বিশ্বাস করি না, তবুও একটা কথা আমি জানতে চাই,
বাঘ নোকটা কেমন করে খোয়া গেল কিছু তার জানো কি? না, বাঘ নোকটা কি করে যে খোয়া গেল সেটাই আশ্চর্য। তুমি কবে কলকাতায় যাচ্ছ? পরশু যাব। বেশ, কলকাতা ছেড়ে তাহলে এখন আপাতত কোথাও যেও না। ব্যাপার যা ঘটবার তা তো ঘটে গেছে। এখন আমাদের দেখতে হবে কি করে এই কলঙ্ক থেকে আমরা সকলে উদ্ধার পেতে পারি। নির্দিষ্ট দিনে মহির কলকাতায় আর যাওয়া হলো না, কারণ আগের দিন সন্ধ্যার দিকেই ইউসুফ এসে ম্যাজিস্ট্রেটের গ্রেপ্তারি পরোয়ানা দেখিয়ে মহিতোষকে গ্রেপ্তার করে নিয়ে গেল থানায় খগেনের হত্যাকারী সন্দেহে। যামিনীবাবু আপ্রাণ চেষ্টা করেও দুঃসংবাদটা চেপে রাখতে পারলেন না। কেমন করে না জানি এ কান ও কান হতে হতে আগুনের মতোই সংবাদটা রাতারাতি সমস্ত গায়ে ছড়িয়ে পড়ল। মহিতোষ তার খুড়তুতো ভাই খগেনের হত্যাপরাধে গ্রেপ্তার হয়েছে। যামিনী চৌধুরী চেষ্টা করেও জামিন দিয়ে ওকে খালাস করে আনতে পারলেন না। এদিকে কিরিটি অখ্যাতনামা বাণীভবন মেসে তার 3 তলার ঘরখানিতে বসে গভীর মনোযোগের সঙ্গে ওই দিনকার সংবাদপত্রটা পড়ছিল। ওই দিনকার সংবাদপত্রে বিলাসপুর গ্রামের অ্যামেচার ক্লাবের গৈরিক পতাকা অভিনয়ের মধ্যে খগেন ঘোষের আকস্মিক নিহত হওয়ার ব্যাপার ও সেই সংক্রান্তে মহিতোষের গ্রেপ্তারের কথাটা ছাপা হয়েছিল। যামিনী চৌধুরীর ছোট ভাই কামিনী এককালে প্রেসিডেন্সি কলেজে কিরিটির সহপাঠী ছিল। সেই সূত্রে আলাপ পরিচয়ও কিছুটা আছে। কিরিটির অনুসন্ধিৎসু মনে ব্যাপারটা যেন কেমন দোলা দিয়েছিল। সেই দিন বেলা 11টার গাড়িতেই ও বিলাসপুর যাত্রা করলে। জমিদার বাড়িটা খুঁজে নিতে ওর বেশি বেগ পেতে হলো না। শরৎকালের হলদে রোদ এর মধ্যে ঝিমিয়ে এসেছে। সামনেই একটা টানা বারান্দা, একটা বেতের মোড়ার ওপর বসে কামিনী চৌধুরী একটা দোনলা বন্দুক সাফ করছিল। কলেজের ছাত্রজীবন থেকেই কামিনীর শিকারে খুব শখ। এই বয়সেই সে একজন পাকা ও দক্ষ শিকারী বলে নামও কিনেছে যথেষ্ট। সাধারণ দোহারা চেহারা, তীক্ষ্ণ দুটি চোখ, ঠোঁটের উপরে সরু গোঁফ আর দাড়ি নিখুঁতভাবে কামানো। কামিনী কিরিটিকে দেখেই তাড়াতাড়ি বন্দুকটা পাশে নামিয়ে রেখে বলল, কিরিটি না? হ্যাঁ, চিনতে পেরেছিস তাহলে? বিলক্ষণ। আয় আয়, ওরে একটা মোড়া দিয়ে যা। ভৃত্য একটা মোড়া রেখে গেল। কিরিটি কামিনীর সাদর আহ্বানে আনিত মোড়াটা অধিকার করে বসে পড়ল। দাঁড়া, চা দিতে বলে আসি। কামিনী ভিতরে চলে গেল। চা পান করতে করতে কামিনী বললে, তারপর কি করছিস এখন? ব্যবসা। ব্যবসা? কিসের? এই দুনিয়ার বিভিন্ন প্রকৃতির মানুষের মনকে কোষ্টি পাথরে ঘষে ঘষে দেখছি হাউ দ্য ক্রাইম গোজ। হ্যাঁ, মানুষ মাত্রই ক্রিমিনাল, সামান্য 2-1 ছাড়া, এবং ক্রাইমেরও বিভিন্ন স্তর ও প্রকৃতিভেদ আছে, আছে বিভিন্ন সংজ্ঞা। এই সব ব্যাপারের ইনভেস্টিগেশন অর্থাৎ অনুসন্ধানের জন্যই রহস্যভেদের ব্যবসা শুরু করেছি। এখন অবশ্যই অবৈতনিক, পরে উপযুক্ত পারিশ্রমিক নিয়ে তবে কাজ করব। ও, তুই তাহলে ডিটেকটিভ হয়েছিস বল? সাদা ও সহজ কথায় তাই বলতে পারিস বটে, তবে ঠিক তোরা যে অর্থে গোয়েন্দাগিরি করা বলিস এটা তা নয়। যে কোনো একটা ক্রাইমের ভিতর থেকে তার সত্যটা খুঁজে বের করাই হচ্ছে আমার কাজ। তা দুনিয়ায় এত প্রকারের কাজ থাকতে হঠাৎ বিচিত্র ব্যাপারে তোর ঝোঁক হলো কেন? কারণ এটা রামশ্যাম যদুর মতো সাধারণের জন্য নয়। এতে প্রয়োজন তীক্ষ্ণ বিচার বুদ্ধি, সূক্ষ্ম বিশ্লেষণ ক্ষমতা, দূরদৃষ্টি, স্থির চিন্তা ও ধৈর্য, সংযম, মানসিক ও শারীরিক ক্ষিপ্রতা, যত্ন ও সুকঠোর অধ্যবসায়, সব কিছু জড়িয়ে এক প্রকারের অসাধারণ শক্তিও বলা চলে, যা সাধারণের নাগালের বাইরে। পাগল,
ফলিত পদার্থ বিজ্ঞানী এমএসসি হয়ে শেষ পর্যন্ত। যাক যাক, ছেড়ে দে, ওসব তুই বুঝবি না। এখন কেন এখানে এসেছি তাই শোন। তোদের এখানে কিছুদিন আগে গৈরিক পতাকা অভিনয়ের ব্যাপারে যে দুর্ঘটনা ঘটেছে, যার ফলে কি এক মহিতোষ ঘোষ অ্যারেস্ট হয়েছে, তারই রহস্য উদ্ঘাটনের জন্য এখানে এসেছি। আমি তোর সাহায্য চাই। বুঝলাম, কিন্তু মহিতোষ তো গ্রেপ্তার হয়েছে এবং দারোগা ইউসুফের সঙ্গে গোপনে সাক্ষাৎ করে যতদূর জানতে পেরেছি, মহিতোষ বোধহয় সত্যিই দোষী। কী রকম? তুই বোধহয় জানিস না, ওরা জ্যাঠতো খুড়তো ভাই, 51বর্তী পরিবারের ছেলে। খগেনের বাপ বিনয়বাবু বছর 20 হলো মারা গিয়েছেন। বলতে গেলে ঘোষ বাড়ির যা কিছু সম্পদ ও শ্রী বিনয়বাবুর জন্যই। 18 বছর বয়সের সময় বিনয়বাবু সংসার ছেড়ে চলে যান। তারপর কেউ তার কোনো সন্ধান পায়নি। 20 বছর বাদে যখন তিনি গ্রামে ফিরে এলেন, তখন তিনি প্রায় 1 লক্ষ টাকার মালিক। কোথা থেকে কিভাবে যে তিনি টাকাটা রোজগার করেছেন তা তো কেউ জানতে পারলই না। এমনকি কোথায় কিভাবে যে তিনি টাকাটা রেখেছেন তাও কেউ জানতে পারেনি। তবে বাইরে থেকে বোঝা গেল ঘোষ বাড়ির অবস্থার পরিবর্তন হয়েছে এবং শূন্য লক্ষ্মীর ঝাঁপিটা হঠাৎ যেন স্বর্ণমুদ্রায় স্ফীত হয়ে উঠেছে। ফিরে এসে কিছুদিন বাদে হঠাৎ বিনয়বাবু বিবাহ করলেন এবং বিবাহের বছর 2 বাদে খগেন জন্মালো। খগেনের যখন বছর 2 বয়স, তখন থেকেই হঠাৎ যেন বিনয়বাবুর শরীরে ভাঙন ধরল। বলিষ্ঠ শরীর, সুগঠিত স্বাস্থ্য যেন হু হু করে 6 মাসের মধ্যেই হাড় সর্বস্ব হয়ে গেল। ডাক্তারের পরামর্শে তিনি দার্জিলিংয়ে চেঞ্জে গেলেন স্ত্রীকে সঙ্গে নিয়ে। তারপর স্বামী স্ত্রী সেই যে দার্জিলিং গেলেন, আর ফিরলেন না। বিনয়বাবু হঠাৎ মারা গেলেন এবং তার মৃত্যুর 5 দিনের মধ্যেই বিনয়বাবুর স্ত্রীও আত্মহত্যা করলেন। বাড়ির বহুদিনকার চাকর জগা গিয়েছিল ওদের সঙ্গে। দিন 2 বাদে সে পিতৃমাতৃহারা শিশু খগেনকে বুকে করে এখানে ফিরে এলো। মহির মা শিশুটিকে বুকে তুলে নিলেন। খগেন যেমন বিনয়বাবুর একমাত্র ছেলে ছিল, মহিও বিনয়বাবুর জ্যেষ্ঠ দীনেশবাবুর একমাত্র ছেলে। মহির চাইতে খগেন বছর 5 ছোট। একই মার স্নেহে খগেন ও মহি বেড়ে উঠতে লাগলো। কি যে ভালোবাসা ও সৌহার্দ্য ছিল মহি ও খগেনের পরস্পরের মধ্যে! ওরা যে এক মায়ের পেটের ভাই নয়, কারো সে কথা বুঝবারও পর্যন্ত উপায় ছিল না। মহি আমার চাইতে বছর 2 ছোট। আমি তো অনেক দিন পর্যন্ত জানতে পারিনি যে ওরা এক মায়ের পেটের ভাই নয়। সেই মহি যে খগেনকে এমন নিষ্ঠুরভাবে হত্যা করবে, শুধু অসম্ভবই নয়, একেবারে অবিশ্বাস্য। কিন্তু ঘটনা পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে বিশ্বাস না করেও উপায় নেই। পরের দিন প্রত্যুষে কিরিটি কামিনীকে সঙ্গে নিয়ে থিয়েটার হলটা দেখতে গেল। পাকা ভিত, চারিপাশে করোগেটেড শিটের বেড়া ও আচ্ছাদনটাও করোগেটেড শিটের। মাঝখানে স্টেজ, দুপাশে ও পশ্চাতে ছোট ছোট 4-5টা ঘর। একটা স্থানীয় ক্লাব ঘর ও লাইব্রেরি, অন্যগুলোর মধ্যে 2টো গ্রিন রুম ও বাকি ঘরটা সাধারণত বন্ধই থাকে। রঙ্গমঞ্চটা নেহাত ছোট নয়, কলকাতার পেশাদারি রঙ্গমঞ্চের মতো না হলেও বেশ প্রশস্ত। মাত্র 10 আগেই এইখানে নির্দোষ আনন্দের স্রোত কুৎসিত মৃত্যুর গরলে পরিবর্তিত হয়েছিল। অজান্তেই কিরিটির মনটা কেমন যেন বিষণ্ণ ব্যথাতুর হয়ে ওঠে। ডান দিকের একটা ছোট জানালা বন্ধই ছিল। কিরিটি জানলার কপাট দুটো খুলে দেয়। সামনেই একটি ঝাঁকড়া কামিনী ফুলের গাছ। সাদা সাদা ফুল ফুটে আছে অজস্র। মধুলোভী মক্ষিকার মৃদু গুঞ্জন, বাতাসে ফুলের সুরভি মেশানো। আনমনে কিছুক্ষণ গাছটার দিকে চেয়ে থাকতে থাকতে হঠাৎ কিরিটির নজরে পড়ে
ঘন পাতার অন্তরালে একটা লাল কাপড়ের পাড়ের অংশ হাওয়ায় ডালের সঙ্গে দুলছে। কিরিটি ঘর থেকে বের হয়ে বাইরে গাছটার কাছে যায়। শুধু একটা লাল পাড়ই নয়, অনেকখানি বিস্ময় সেখানে লুকোনো ছিল পাতার আড়ালে। একটা লম্বা প্রায় হাত আড়াই হবে কাঁচা বাঁশের কঞ্চি, তারই এক মাথায় পাড়ের একটা দিক বাঁধা এবং পাড়ের অন্য দিকটাই ঝুলতে দেখা গিয়েছিল স্টেজের ভিতরের জানলা থেকে। চকিতে একটা সম্ভাবনা ওর মাথায় খেলে যায়। ফিরে আসে ও স্টেজ ঘরে। চারিদিকেও ভালো করে কি যেন খুঁজতে থাকে কিছুক্ষণ ধরে। কামিনী প্রশ্ন করে, কি খুঁজছিস? একটা সরু হাত দেড়েক লম্বা বাঁশের কঞ্চি। তারপরে হঠাৎ জিজ্ঞাসা করে, আচ্ছা কামিনী, তুই যেদিন ওই ঘটনা ঘটে এখানে উপস্থিত ছিলি তো? হ্যাঁ, কেন? আফজল খাঁ বেশি খগেনবাবুকে যখন শিবাজি বেশি মহিতোষবাবু আলিঙ্গন করতে যায়, তখন মানে ঠিক সেই মুহূর্তে একটু আগে বা পরে খগেনবাবু চিৎকার করে উঠেছিলেন বলে জানিস কিছু? কই না তো, আর হলেও আমি অন্তত শুনিনি। কিন্তু কেন? আচ্ছা, দুর্ঘটনা ঘটবার পর ড্রপ যখন ফেলে দেয় তখন ঘন্টা বাজানো হয়েছিল। সে এক মজার ব্যাপার। যে লোকটার হাতে ঘন্টা বাজাবার ভার ছিল সে একটু আগেই ঢং করে ঘন্টাটা বাজিয়ে ফেলেছিল। ইউরেকা, পেয়েছি! কিরিটি হঠাৎ চিৎকার করে ওঠে। বিস্মিত হয়ে কামিনী কিরিটির মুখের দিকে চেয়ে থাকে। কি পেয়েছিস? শব্দ, জাস্ট এ সাউন্ড। জাস্ট এ সাউন্ড? কামিনী কতকটা বোকার মতোই যেন ফ্যালফ্যাল করে তাকায় হর্ষোৎফুল্ল কিরিটির মুখের দিকে। পরের দিন বিকেলে কিরিটি গেল দীনেশবাবুর সঙ্গে আলাপ করতে। মহিতোষের পিতা দীনেশবাবু লোকটি অত্যন্ত অমায়িক। কিরিটির আসল পরিচয় পেয়ে অত্যন্ত সুখী হলেন এবং অনেকক্ষণ ধরে দুজনে বসে বসে আলাপ হলো। কিরিটি জানতে পারল মৃত বিনয়বাবুর একমাত্র পুত্র খগেনই ছিল ঘোষ বাড়ির সমস্ত সম্পত্তির অধিকারী, যদিও সে কথা একমাত্র দীনেশবাবু ছাড়া আর কেউ জানত না। তবে যতটা রটে ততটা নয়, লাখ টাকা নয়, 1030 টাকা নগদ ব্যাংকে আছে, আর 1010 টাকায় কিছুদিন থেকে কাঁচামালের ব্যবসা করে এখন সেই ব্যবসার মূলধন প্রায় 1050 দাঁড়িয়েছে 24 বছরে। সব কথা শুনে কামিনী বলল, তবে যে জ্যাঠামশাই, শুনতাম বিনয় কাকার নগদ লাখ টাকা আছে। লাখ টাকাটা কি এত সহজ বাবা? যাকগে সেসব কথা। বিনুর গচ্ছিত ধন শেষ পর্যন্ত রক্ষা করতে পারলাম না, এই দুঃখটাই আজ আমার মহির দুর্নামের চাইতেও বেশি বাজছে বুকে। খগেনবাবু ও মহিবাবুর ঘরটা একবার দেখতে পারি কি দীনেশবাবু? নিশ্চয়ই, চলুন। এরপর খগেনের ও মহির ঘরে ঢুকে ঘরের সব কাগজপত্র উল্টে পাল্টে দেখে কিরিটি বিদায় নিল। আরও 1 সপ্তাহ পরের কথা। যামিনীবাবুর বাইরের ঘরে বসে কিরিটি, যামিনীবাবু ও কামিনী কথাবার্তা বলছিল। কিরিটি বলছিল, মহিতোষবাবু একেবারে নির্দোষ। তার ঘাড়ে সমস্ত হত্যাপরাধটা অত্যন্ত কৌশলের সঙ্গে চাপানো হয়েছে মাত্র। কি রকম? আপনি তাহলে ধরতে পেরেছেন নাকি খগেনের আসল হত্যাকারীকে? প্রশ্ন করলেন যামিনীবাবুই। হ্যাঁ। ঘরের মধ্যে যেন সহসা বজ্রপাত হলো। বিস্মিত ও বিমূঢ় যামিনীবাবু যেন একেবারে নির্বোধ বনে গেলেন যখন কিরিটি তার জামার পকেট থেকে একটা ছোট কাগজের মোড়ক খুলে তার চোখের সামনে মোড়কের ভিতরের পদার্থটি তুলে ধরল। দেখুন তো যামিনীবাবু, এটা কি? একটা লাল শাড়ির পাড় বলেই তো মনে হচ্ছে, কিন্তু হ্যাঁ, আর একটু ভালো করে পাড়টা পরীক্ষা করে দেখুন। যে শাড়ি থেকে পাড়টা ছিঁড়ে নেওয়া হয়েছে সেটা সাধারণ মিলের শাড়ি নয়, দামি শান্তিপুরি শাড়ির পাড়।
দেখুন, পাড়ের নিচে জরির নকশা আছে। আর দুর্ভাগ্যই বলুন বা সৌভাগ্যই বলুন, পাড়টা এমনভাবে ছিঁড়ে নেওয়া হয়েছে যে ধোপার চিহ্নটাও রয়ে গিয়েছে। হত্যাকারী যে বুদ্ধিমান সন্দেহ নেই, কিন্তু ভগবান বিরূপ। আপনি কি বলতে চান? খুলে বলুন কিরিটিবাবু, এসবের অর্থ কি? হঠাৎ দেওয়াল ঘড়িতে ঢং ঢং করে রাত্রি 9টা বাজল। কিরিটি চমকে ওঠে। ওহ, রাত 9টা! এখনই না উঠলে তো 9টা 20 ট্রেনটা ধরতে পারবো না। আচ্ছা ভাই কামিনী, উঠি। হ্যাঁ যামিনীবাবু, খুনি কে তা আমি ধরতে পেরেছি। সমস্ত কথা বিশদভাবে লিখে 2খানা চিঠিতে একখানা দারোগা ইউসুফ সাহেবকে ও অন্যখানা দীনেশবাবুকে ইতিমধ্যে পাঠিয়েও দিয়েছি। কাল সকালের মধ্যেই সব ডিসাইডেড হয়ে যাবে। আচ্ছা চলি, নমস্কার। বলতে বলতে ওদের দুভাইকে দ্বিতীয় কোনো কথা বলবার অবকাশ মাত্র না দিয়ে দ্রুত স্খলিত পদেই কিরিটি ঘর থেকে বেরিয়ে গেল। রাত্রি প্রায় 10:30 হবে। ইউসুফ দারোগা অপরিচিত হাতের লেখা একখানা চিঠি পড়ছিল। দারোগা সাহেব, আপনাকে বিরক্ত করছি বলে সত্যিই আমি লজ্জিত। চিঠির নিচে নাম না দেখেই বুঝবেন আত্মপরিচয় দিতে আমি ইচ্ছুক নই। আগেই বলে নিই, মৃত খগেন ঘোষের হত্যা সম্পর্কে আমি কয়েকটা কথা বলতে চাই। খগেন ঘোষের হত্যাকারী মহিতোষ নয়, সম্পূর্ণ অন্য লোক। নাম পরে বলছি, আগে ঘটনাটা যা ঘটেছিল খুলে বলে নিই। অভিনয়ের রাতের আগে থেকেই খুনি খগেনকে হত্যা করবার মতলব এঁটে রেখেছিল, অর্থাৎ তার কাজের প্ল্যান আগে হতেই ঠিক করা ছিল। বাঁশের কঞ্চি দিয়ে তীর ধনুক বানিয়ে তীরের ফলায় তীব্র কুড়ারি বিষ মাখিয়ে সেই বিষাক্ত তীর দিয়ে বিদ্ধ করে খুনি খগেনকে হত্যা করে। স্টেজের পাশে যে ঝাঁকড়া কামিনী গাছটা আছে, সেই গাছে বসেই খুনি বিষাক্ত তীর নিক্ষেপ করেছিল। অব্যর্থ তার লক্ষ্য। বলতে পারেন স্বয়ং সব্যসাচীর মতোই লক্ষ্যভেদে সে ওস্তাদ। এবং সবচাইতে বুদ্ধির কাজ খুনি কি করেছিল জানেন? শিবাজি বেশি মহিতোষ তাকে বাঘনখ দিয়ে আঘাত করবার পর যখন খগেন অভিনয়ের প্রয়োজনে ধরাশায়ী হচ্ছে, ঠিক সেই মুহূর্তটিতেই তীর নিক্ষেপ করে। অভিনয়ের ব্যাপারে সকলেই এত মশগুল ছিল যে দর্শক থেকে শুরু করে অভিনেতা মহিতোষ পর্যন্ত নিক্ষিপ্ত তীরটাকে লক্ষ্য করেনি। এমনকি তীরবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে খগেন যখন চিৎকার করে ওঠে, সেই চিৎকারটাকেও কেউ অস্বাভাবিক বলে মনে করেনি। মঞ্চের মধ্যে অভিনেতারা তো পারেইনি, এমনকি দর্শকরাও পারেনি। তার কারণ ঠিক সময়ে ঘণ্টা বাজানো হয়। অবশ্য পাশেই দণ্ডায়মান মহিতোষের বোঝা উচিত ছিল, কিন্তু মহিতোষ পারেনি তখন। কারণ মহিতোষ অভিনয়ে এত ব্যস্ত যে ও ভেবেছে খগেন বুঝি আসলে অভিনয়ই করছে। যা হোক, খুনি তীর নিক্ষেপের সঙ্গে সঙ্গেই সাজঘরে এসে মহিতোষের অবর্তমানে বাঘ নখটা সরিয়ে ফেলে কাজ সমাপ্ত করে এবং তাড়াতাড়িতেই হোক বা মনের ভুলেই হোক, যে কঞ্চিটাকে ধনুকের মতো করে তীর নিক্ষেপের সময় সে ব্যবহার করেছিল, সেটা গাছের সঙ্গেই লটকে রেখে যায়। এদিকে খগেনকে নিয়ে যখন সবাই ব্যস্ত, সেই ফাঁকে খুনি স্টেজে গিয়ে তীরটা সরিয়ে ফেলে সবার অলক্ষ্যে। এখন বোধহয় বুঝতে পারছেন মহিতোষের বাঘনখের আঘাতে মৃত্যু হয়নি। ব্যাপারটা আগাগোড়া মহিকে দোষী দাঁড় করাবার জন্য খুনির সাজানো। মহিতোষ সম্পূর্ণ নির্দোষ। ইউসুফ আরও গভীর মনোযোগের সঙ্গে পত্রটার শেষ পড়তে থাকেন। ওদিকে দীনেশবাবুও একখানা চিঠি পড়ছিলেন। চিঠিখানা পড়তে পড়তে তিনি যেন বিমূঢ় হয়ে গিয়েছেন। দীনেশবাবু পড়তে লাগলেন। তারপর, এখন তাহলে সত্যিকারের খুনি কে? কিন্তু সে কথা বলবার আগে একটু ভনিতা করতে চাই, ছোট্ট একটা মুখবন্ধ। আপনি হয়তো জানেন না, আপনার অজ্ঞাতে আপনার মৃত ভ্রাতুষ্পুত্র খগেন একজনের সঙ্গে গোপনে পার্টনারশিপে চোরাই মালের ব্যবসা বেচা কেনা করছিল, আপনারই দেওয়া টাকায়। চমকে উঠবেন না,
হ্যাঁ, যোগ্য পিতার যোগ্য পুত্রই খগেন। এখন হয়তো আপনি বুঝতে পারছেন, চোরামালের কারবার করেই গোপনে বিনয়বাবু ওই অর্থ জমিয়েছিলেন। যা হোক, ছেলেও বাপের পথই বেছে নিয়েছিল। এসব কথা খগেনবাবুর ড্রয়ারে একটা ডায়েরি থেকেই আমি জেনেছি, যেটা সেদিন তার ঘর থেকে আমি উদ্ধার করে নিয়ে আসি আপনাদের সবার অলক্ষ্যে। আপনি যে সেদিন বলেছিলেন একমাত্র আপনি ছাড়া উইলের কথা অন্য কোনো ব্যক্তি জানে না, তাও ভুল। খগেন জানতো সে উইলের কথা, এবং তার কাছ থেকেই হয়তো তার পার্টনারও জানতে পেরেছিল। তাই সে খগেনকে পথ থেকে সরানোর চেষ্টা করে। খগেনের অংশীদার ও খগেনের মধ্যে একটা চুক্তি হয়। খগেনের ও তার নিজের সমস্ত সম্পত্তি যা কিছু সমস্তই ওই ব্যবসায় খাটানো হবে। অর্থাৎ এক কথায়, ব্যবসার মধ্যেই দুজনের যা কিছু টাকা আছে সব টাকা যাবে। কাজেই বুঝতে পারছেন, দুজনের মধ্যে একজনের মৃত্যু হলে অন্যজনই সব কিছুর মালিক হচ্ছে। এই কথাটাও চুক্তিনামায় ছিল, যার একটা কপি খগেনের ড্রয়ারেই পাওয়া গিয়েছে। সেটা আমি দারোগা সাহেবকে পাঠিয়েও দিয়েছি এই মামলার প্রমাণস্বরূপ। ইউসুফ পড়ছিল চিঠির শেষাংশ। এখন দেখুন ওই দলিলের নিচে যাদের নাম সই আছে, একজন খগেন ও অন্যজন তার অংশীদার। ওই অংশীদারই হচ্ছে খগেনের হত্যাকারী। আরও প্রমাণ পাবেন চিঠির মধ্যে যে শাড়ির পাড়টা পাঠিয়েছি সেটা থেকেও। আপনাদের স্থানীয় মধু ধোপাই বলবে ওই চিহ্ন কোন বাড়ির কাপড়ের। হ্যাঁ, ওই অংশীদারের স্ত্রীরই পুরাতন একটা শাড়ির পাড়। ওই পাড় থেকেই মধুকে জিজ্ঞাসাবাদ করে কে খুনি আমি ধরতে পেরেছিলাম, কিন্তু মোটিভটা ধরতে পারছিলাম না। অবশেষে খগেনের ডায়েরি থেকেই মোটিভটা খুঁজে পেলাম, সেটাও এই সঙ্গে পাবেন। এখন নিশ্চয়ই মহিতোষবাবুকে মুক্তি দিয়ে সত্যিকারের খুনিকে গ্রেপ্তার করতে আপনার আর আপত্তি থাকতে পারে না। খুনি এখনও সন্দেহ করেনি যে আমরা একথা জানতে পেরেছি। খুনি সেই, অর্থাৎ কামিনী চৌধুরী। নমস্কার। শেষ হলো নিহার রঞ্জন গুপ্তর লেখা গল্প বাঘনখ।